তো আগের এপিসোডে সিতুনান নিজের পাওয়ার ব্যবহার করে কোনো রকমে ওয়াংলিনের কনসাসনেসকে বাঁচিয়ে নিয়েছিল, আর তারপর সে তাকে নিজের সাথে নিয়ে স্পেস ক্র্যাকের ভেতর চলে আসে। এরপর পরের সিনের শুরুতে আমরা দেখতে পাই যে ট্রল আর কিছু লোকেদের মধ্যে ফাইট চলছিল, কিন্তু আসলে ওই ট্রল এদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই এর মোকাবেলা করা এতটাও সহজ ছিল না। সে নিজের পাওয়ার ব্যবহার করে এদের উপর ভারী পড়ছিল। তাছাড়া আমরা দেখতে পাই যে এদের সামনে পুনেনজি আর ইউজিও কিছুই করতে পারছিল না। এরপর পুনেনজি বলে, আমরা শুধু এদের কারণেই এখানে ফেসে গেলাম। কিন্তু এই কথায় ইউজি তাকে বলে, তুমি এই নিয়ে কমপ্লেন করা বন্ধ করো, কারণ সবার আগে আমাদের এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজতে হবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে একটা ট্রল এদের উপর আবার অ্যাটাক করার জন্য চলে আসে, যা দেখে ওরা দুজনেও তার মোকাবেলা করার জন্য সাথে সাথে রেডি হয়ে যায়, আর তারা নিজেদের পাওয়ার ব্যবহার করে তার অ্যাটাক রুখতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে আরও একটা স্পেস ক্র্যাক ওপেন হয়ে যায়, আর আচমকা সেই ট্রলটাকে নিজের ভেতরে টেনে নেয়। আর এই ঘটনায় পুনেনজি আর ইউজিও বেশ ভয় পেয়ে যায় এবং বলে, আমরা তো এটা থেকে অল্পের জন্য বাঁচলাম। আর এই কথা বলেই তারা সাথে সাথে সেখান থেকে চলে যায়। এরপর পুনেনজি নিজের জীবন বাঁচানোর জন্য ইউজিকে থ্যাংক ইউ বলে, যার উপর ইউজি তাকে বলে, তুমি এই নিয়ে চিন্তা করো না। তারপর সে বলতে থাকে, এই স্পেস ক্র্যাকটা তো সত্যি এই দুনিয়ার বাইরের জিনিস, আর আমার মনে হয় এর পাওয়ারের সামনে ডেমনিক ইউয়ানিং এর মাস্টারও কিছু করতে পারবে না। তখন তার কথা শুনে পুনেনজি বলে, এটা তো সত্যি ভীষণ বিপজ্জনক, আর আমি তো শুনেছি যে এটা আমাদের বডি থেকে আমাদের স্পিরিচুয়াল এনার্জিও অবজার্ভ করে নেয়। ঠিক তখনই আমরা দেখতে পাই যে ওখানে আরও একটা স্পেস ক্র্যাক ওপেন হয়ে যায়, আর সেখানকার অনেক স্টুডেন্টকে নিজের ভেতরে টেনে নেয়। কিন্তু এরপর আমাদের সরাসরি 500 বছর পরের সিন দেখানো হয়, যেখানে স্পেস ক্র্যাকের পারের দুনিয়ায় অনেক ওয়ান্ডারিং সোল ছিল এবং তারা ওয়াংলিনের কনসাসনেসকে গ্রাস করতে চাইছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওয়াংলিনও ওখানকার এনার্জিকে নিজের সোলের ভেতর অবজার্ভ করা শুরু করে দেয়, যার কারণে ওই ওয়ান্ডারিং সোলগুলো এখন তার সামনে কিছুই করতে পারছিল না, আর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু আমরা দেখি যে ওই ওয়ান্ডারিং সোলগুলো এখানে কিছুই করতে পারছিল না, আর ওয়াংলিন ওখানকার অনেক ওয়ান্ডারিং সোলকে নিজের ভেতরে অবজার্ভ করে নেয়। এর ফলে আমরা দেখতে পাই যে তার পাওয়ারও ধীরে ধীরে রিকভার হয়ে যায়, আর তার কেটে যাওয়া হাতটাও রিজেনারেট হয়ে গিয়েছিল। এরপর আমাদের 700 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ওয়াংলিন অনেক ওয়ান্ডারিং সোলের পিছু নিচ্ছিল, আর সে ওদের মেরে ওদের এনার্জিকে নিজের সোলের ভেতর অবজার্ভ করছিল। এখন এর কারণে ওইসব সোল নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা ওয়াংলিনের স্পিডের সামনে কিছুই করতে পারে না, যার পর আমরা দেখি যে ওয়াংলিন ওদের সামনে থেকে ঘিরে ফেলে, আর ওদের মেরে সে আবারও ওদের এনার্জিকে নিজের সোলের ভেতর অবজার্ভ করতে থাকে। এখন এর ফলে ওয়াংলিনের মনে হয় যে তার অনেক পাওয়ার রিকভার হয়ে গেছে, তাই সে সরাসরি এখন স্পেস ক্র্যাকের কাছে চলে আসে, কারণ তার মনে হচ্ছিল যে এটাকে ভেঙে সে এখান থেকে খুব সহজেই বাইরে চলে যেতে পারবে। এরপর আমরা দেখি যে সে স্পেস ক্র্যাকটাকে ওপেন করার জন্য সেটার উপর অ্যাটাক করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে সেটাকে ওপেন করতে পারে না, আর কিছুক্ষণ পর সেই স্পেস ক্র্যাকটা তার সামনে থেকে গায়েব হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে তার সামনে তারই মতো আরও একটা সোল চলে আসে এবং সে তাকে বলে, আসলে তুমি এখান থেকে কোনোদিনই বাইরে যেতে পারবে না। এরপর সে আরও বলে, এখানে তো আরও একটা নতুন সোল সোয়ালবোর চলে এসেছে, আর ফাইনালি এত সময় পর আমি এখন একটা নতুন সাথী পেতে চলেছি। তখন ওয়াংলিন তাকে জিজ্ঞেস করে, যদি আমরা এখানে সোল সোয়ালবর হই তাহলে ওই হোয়াইট কালারের ক্রিয়েচারগুলো কারা? তখন সেই সোলটা তাকে জানায় যে ওরা আসলে ওয়ান্ডারিং সোল। তখনই ওয়াংলিন তাকে জিজ্ঞেস করে, আমরা এখান থেকে বাইরে কিভাবে যেতে পারি? তখন সেই সোলটা তাকে বলে, তুমি এটার কথা ভুলে যাও, কারণ কোনোদিনই তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না। তখন ওয়াংলিন বলে, আমরা কি স্পেস ক্র্যাকটাকে ভেঙে এখান থেকে বাইরে যেতে পারবো না? এটা শুনে সেই সোলটা তাকে বলে, এটা ভাঙা অসম্ভব, কারণ ওটাকে কেবল বাইরে থেকেই ওপেন করা সম্ভব। এরপর সে তাকে বলে যে ওখানে অনেক কাল্টিভেটর ট্রেজার খোঁজার জন্য এসেছে, আর তারা এর জন্য নিজেদের মধ্যে ফাইট করে একে অপরকে মারছেও। কিন্তু তখনই ওয়াংলিন তাকে বলে, তুমি আসল পয়েন্টে ফিরে এসো। এরপর ওয়াংলিন তাকে বলে, তুমি এইমাত্র বললে যে ওখানে অনেক কাল্টিভেটর একে অপরের সাথে ফাইট করছে, তো এর কারণে কি এই ক্র্যাকটা কোল্যাপস হতে পারে না? আর আমরা কি এর জন্য আমাদের ডিভাইন কনশাসনেস ব্যবহার করতে পারি না? কিন্তু এখন এই বিষয়ে সেই সোলটাও কিছু বলতে পারে না। এরপর পরের সিনে আমরা সুহাওকে দেখতে পাই, যে লিঙ্গু সেক্টের ডিসাইপল ছিল, আর তখনই সে মেসেজ পায় যে তাড়াতাড়ি তুমি নর্থ ওয়েস্টের কর্নারে এসো, কারণ ওখানে কোনো ট্রেজার প্রকট হয়েছে। তখন এর ব্যাপারে শুনে সুহাও সাথে সাথে সেটার জন্য রওনা হয়ে যায়,
অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াংলিন স্পেস ক্র্যাকের সামনে বসে আছে আর এটাকে ব্যবহার করে সে নিজের ডিভাইন কনসাসনেসকে এখান থেকে বাইরে পাঠাচ্ছে। তখন সেই সোলটা তাকে বলে, তোমার এমনটা অনবরত করা উচিত নয়, কারণ তুমি যদি এরকমই করতে থাকো তবে এর কারণে তুমি মারা যাবে। তারপর সে তাকে বলে, তোমার তো এমনটা করতে করতে ৩০০ বছর হয়ে গেল, যা বাইরের দুনিয়ার ৩ বছরের সমান। তারপর সে তাকে বলে, আমি জানি তুমি এখান থেকে বাইরে যেতে চাও, কিন্তু আসলে তুমি এই উপায়ে সফল হতে পারবে না। আমার মানে হলো তুমি তোমার বডিকে আর ফেরত পাবে না, কারণ এমনিতেও তোমার বডি আর কনসাসনেস একই স্পেসে নেই। কিন্তু এরপরও আমরা দেখি যে ওয়াংলিন তার কথায় কান দেয় না এবং সে এভাবেই নিজের কনসাসনেসকে এখান থেকে বাইরে পাঠাতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ক্যাল্প নামের একটা ছেলে তার এই ডিভাইন কনসাসনেসকে হাসিল করতে যাচ্ছিল, কিন্তু ঠিক এই সময়ই ওখানে সু হাও চলে এসেছিল আর সে এটার জন্য তার সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সু হাওয়ের সাথে গি ইয়াংও এখানে চলে আসে আর তারপর এদের বলে, আমার মনে হয় না এটা সঠিক পদ্ধতি। কিন্তু এরপরও আমরা দেখি যে ক্যাল্প ডিভাইন কনসাসনেস হাসিল করতে চায় আর তাই সে সু হাওয়ের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি যে ক্যাল্প নিজের পাওয়ার ব্যবহার করে সু হাওয়ের উপর অ্যাটাকও করতে শুরু করে আর এইভাবে সে ডিভাইন কনসাসনেসকে তার হাত থেকে ছিনিয়ে নেয়। তারপর সে সু হাওকে বলে, এর জন্য আমি তোমাকে শিক্ষা নিশ্চয়ই দেব। আর সে আবারও নিজের পাওয়ার ব্যবহার করে তার উপর অ্যাটাক করতে থাকে, যার পর আমরা দেখি যে সু হাও এখন এর মোকাবেলা করার জন্য রেডি হয়ে গিয়েছিল, কিন্তু আসলে সে ক্যাল্পের পাওয়ারের সামনে দুর্বল হয়ে পড়ে। এরপর সে গিয়াংকে বলে যে, তুমি কি এভাবেই দেখতে থাকবে আর তুমি কি এতে আমার সাহায্য করবে না? যার পর আমরা দেখি যে গিয়াং আচমকা ক্যাল্পের ওপর অ্যাটাক করে দেয় আর সে তাকে মেরে নিচে ফেলে দেয়। তাছাড়া আমরা দেখি যে সে তার কাছে থাকা ট্রেজার ব্যাগটাও নিয়ে নেয় আর এর ভেতরে ডিভাইন কনসাসনেস দেখে তার বেশ অদ্ভুত লাগে। তারপর সে সু হাওকে বলে, আসলে এখানে কি হচ্ছে আর আচমকা এখানে এত সব ডিভাইন কনসাসনেস কোথা থেকে আসতে শুরু করলো? তখন এর ওপর সু হাও বলে, যদি এখানে এত ট্রেজার থাকে তবে এতে ভুল কি আছে? আর আমার তো মনে হয় যে এই ব্যাপারে চেক করার জন্য কিছু লোক এখানে এসেছে, কিন্তু এরপরও এখানে ওদের এমন কোনো মুভমেন্ট চোখে পড়ে না আর তাই তারা চেক করার জন্য অন্য কোনো জায়গায় চলে যায়। কিন্তু তখনই আমরা দেখি যে এখানে আবারও একটা ডিভাইন কনসাসনেস অ্যাপিয়ার হয়ে যায়। অন্যদিকে একজন এল্ডার ট্রলোকে জানায় যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটেলফিল্ড বেশ কিছু সময় ধরে আনস্টেবল হয়ে আছে, যার ব্যাপারে শুনে ট্রলো বলে, এটা তো বেশ অদ্ভুত, কারণ আমি যখন এটা চেক করতে গিয়েছিলাম তখন এটা পুরোপুরি ঠিক ছিল। এরই সাথে সে বলে, এখনো তো মাত্র 10 বছরই হয়েছে, কিন্তু আচমকা এটা আনস্টেবল কিভাবে হয়ে গেল? তখন এর ওপর অন্য একজন ফিমেল এল্ডার বলে, এটিকে কেবল ফাউন্ডেশন স্টেজের কাল্টিভেটরদের দ্বারাই ক্লিয়ার করা যেতে পারে, তাই আমার মনে হয় তুমি যদি ওখানে যাও তবে হয়তো তুমি কোনো কিছু ডিস্ট্রয় করবে। কিন্তু এর ওপর সেই ট্রল রেগে গিয়ে বলে, আসলে তুমি কার ব্যাপারে কথা বলছো? এরপর প্রথম এল্ডার বলে, যেসব কাল্টিভেটর ওখানে ক্লিয়ার করার জন্য গেছে তারা পুরোপুরি ক্রেজি হয়ে গেছে, কারণ প্রতিদিন ওখানে ডিভাইন কনসাসনেস প্রকট হচ্ছে। তখন এই কথা শুনে সেই ট্রল বলে, ওখানে এমন কিছু একটা আছে যার ব্যাপারে আমরা জানি না। যার পর এল্ডার বলে, এমনিতেও তো এখন এটা আনস্টেবল হয়ে গেছে, যার কারণে এর ভেতরের লোকেরা বাইরে আসতে পারছে না আর বাইরের লোকেরাও এর ভেতরে যেতে পারছে না। তখনই আর একজন এল্ডার বলে, আমাদের এটা ফিক্স করার জন্য কোনো লেভেল 6 এর কাল্টিভেটরের সাথে কথা বলা উচিত, কিন্তু আমরা দেখি যে সেই ট্রলের জন্য রাজি হয় না। যার পর ফিমেল এল্ডার বলে, যদি আমরা এটা না করতে পারি তবে ওখানে যাওয়া লোকেদের এভাবেই মরার জন্য ছেড়ে দিতে হবে। কিন্তু তখনই প্রথম এল্ডার বলে, এই বিষয়ে আমার কাছে একটা আইডিয়া আছে, আর তাই আমার মনে হয় আমাদের এই ক্লিন আপটা ক্যান্সেল করার জন্য মেসেজ পাঠানো উচিত, কারণ এর 3 দিন পর ইউচি টেলিপোর্টেশন ফরমেশন ওপেন করবে আর তারপর আমরা ওদের সেখান থেকে নিয়ে আসার জন্য কাউকে পাঠিয়ে দিব। তখন এটা শুনে ট্রলও এমনটা করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াংলিন এখনও নিজের ডিভাইন কনসাসনেসকে সেখান থেকে বাইরে পাঠাচ্ছিল আর তারপর বলে, ফাইনালি এখন সেই সময় চলে এসেছে। এরপর আমরা দেখি যে একটা ছেলে গত 3 দিন ধরে তার ডিভাইন কনসাসনেসের পিছু নিচ্ছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে সে এটাকে ধরতে সফল হয়ে যাবে, আর যদি সে এটাকে হাসিল করে নেয় তবে সেক্ট লিডার তাকে ট্রেনিং নিশ্চয়ই দিবেন আর তারপর হয়তো সে পুরো দুনিয়ার বেস্ট ডিসাইপেল হবে। তখনই আমরা দেখতে পাই যে গি ইয়াং আর সু হাও এটাকে নেওয়ার জন্য এখানে চলে আসে, যার কারণে সেই ছেলেটা ঘাবড়ে যায়, কারণ সে জানতো যে ওরা দুজন ট্রেজারের জন্য যে কোনো মানুষকে মারতে পারে, আর এখন তাই তার মনে হতে থাকে যে হয়তো সেও এখানে মারা যাবে। তখন সু হাও সেই ছেলেটাকে বলে, এই ট্রেজারটা তো তোমার, তাই না? কিন্তু সেই ছেলেটা তাকে বলে, না, এটা আমার নয়, কারণ আমি জানি আপনারা দুজন এখানে সবচেয়ে শক্তিশালী, আর তাই এই ট্রেজার নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু এরপরও আমরা দেখি যে ওরা একে এত সহজে এখান থেকে যেতে দিতে চাইছিল না,
আর তাই ওরা তার কাছে থাকা বাকি ট্রেজারগুলোও নিয়ে নেয়। তখন সেই ছেলেটা ওদের বলে, আমি এত বছরে যা কিছু হাসিল করেছিলাম তা দিয়ে দিয়েছি, কারণ আসলে আমি এখানে যে কোনো উপায়ে বেঁচে থাকতে চাই। আর তারপর ওদের বলে, আমি 3 দিন পর নিজের ফায়ার কান্ট্রিতে ফিরে যাব। তখন তার এমন কথা শুনে সুহাও তাকে বলে, তুমি তো সত্যি খুব বুদ্ধিমান, আর তাই আজ আমি তোমাকে এখান থেকে যেতে দিচ্ছি। কিন্তু তখনই আমরা দেখি যে সেই ছেলেটা যেমনই এখান থেকে যেতে চায়, ঠিক তখনই আচমকা গিয়াং নিজের ফ্লাইং সোর্ড ব্যবহার করে তার উপর অ্যাটাক করে দেয়। আর তারপর তাকে বলে, কিন্তু আমি তো বলিনি যে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। এরপর আমরা দেখি যে ওরা দুজনে একে জখম করে সেখান থেকে চলে যায়। আর সেই ছেলেটার মনে হতে থাকে যে সে হয়তো এভাবেই এখানে মারা যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে তার সামনে অনেকগুলো স্পেস ক্র্যাক ওপেন হতে শুরু করে। আর তারপর এর মধ্য থেকে ওয়াংলিন তাকে বলে, তুমি তোমার বডি আমাকে দিয়ে দাও, কারণ এরপর তোমার যা কিছু চাই আমি তোমাকে দিয়ে দেব। তখন সেই ছেলেটা বলে, আমি শুধু ওই দুজনকে মরতে দেখতে চাই। যার পর আমরা দেখি যে ওয়াংলিনও এতে তার সাহায্য করার জন্য মেনে গিয়েছিল। আর এখন এইভাবে সে নিজের সমস্ত ডিভাইন কনসাসনেসের সাথে তার সামনে চলে আসে। যার পর আমরা দেখি যে ওয়াংলিনের সোল সেই ছেলেটার বডির ভেতর চলে যায়। আর এখন এর কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু তখনই আমরা দেখি যে ওয়াংলিন আবার হোশে ফিরে আসে। আর এখন এখানকার সিনটা দেখতে ভীষণ কুল লাগছিল। আর এরিসেরই সাথে আমরা দেখি যে ওয়াংলিন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। যার পর সে বলে, আমি আবার ফিরে আসছি। এরপর আমরা দেখি যে সে নিজের পাওয়ার ব্যবহার করে সমস্ত ডিভাইন কনসাসনেসকে নিজের দিকে টেনে নিয়েছিল, যা দেখে ওখানকার সমস্ত লোক পুরোপুরি অবাক হয়ে যায়। আর এদের মধ্যে কেউই বুঝতে পারছিল না যে আচমকা এখানে কি হতে শুরু করলো। তো যদি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট নিশ্চয়ই করে দেবেন।